পাহাড় কেমন আছে, রাজ্যের নৃগোষ্ঠী অংশের জনগণ কেমন আছেন, জানতে চাইছে গোটা রাজ্য। জানতে চাইছি আমরা। আদিবাসী বলুন কিংবা উপজাতি, জনজাতি বলুন কিংবা তিপ্রাসা, রাজনৈতিক দল যে নামই তাদের ডাকুক না কেন, একটি বিরাট অংশের নৃগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়ন কি আজও বিষবাও জলে? নৃগোষ্ঠীদের বিভিন্ন দাবি নিয়ে যখন আন্দোলন চলে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে ত্রিপুরার ভারতভক্তির ৭৫ বছর পরেও কেন তাদের সার্বিক উন্নয়ন হলো না। সামনেই এডিসি নির্বাচন, আর তা নিয়েই এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কেউ বলছে রাজ্যের গ্রাম পাহাড় ক্লান্ত, গ্রাম পাহাড়ে অন্ধকার নেমে এসেছে। কেউ বলছে পাহাড় একদম ভালো নেই, জল নেই, ভালো রাস্তা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই, শিক্ষার বেহাল অবস্থা। আর কেউ বলছেন পাহাড়ি জনগণের সব ধরনের বিকাশ হচ্ছে। আবার কেউ বলছেন, কেউ একে অপরের উপর দোষারোপ করছেন পাহাড়ের উন্নয়ন হচ্ছে না রাজ্য সরকারের জন্য, কেন্দ্র সরকারের জন্য। কেউ বলছেন এডিসি এলাকার উন্নয়ন হচ্ছে না এডিসি প্রশাসনের জন্য। এখন ১৯৮৪ সালে রাজ্যের ট্রাইবেলদের সার্বিক উন্নয়নের জন্য এডিসি গঠন করা হয়েছিল। তারপর থেকে পেরিয়ে গেছে প্রায় ৪১টি বছর। তবুও আজও জলের জন্য পথ অবরোধ হয়, শিক্ষা এবং শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা পথে নামে, রাস্তার জন্য গ্রামবাসীরা ভোট বয়কট করেন। আজও এডিসি এলাকায় মানুষকে খাবারের খোঁজে বনে জঙ্গলে যেতে হয় বলে অভিযোগ। তাই প্রশ্ন জাগে, কেন রাজ্যের প্রান্তিক গ্রামগুলি এবং পাহাড়ে বসবাসকারী নৃগোষ্ঠীদের মৌলিক অধিকারগুলোর জন্য আজও দাবি করতে হয়? সেই প্রশ্নের জবাব খুঁজছি আমরা। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্য রাজনীতির টানাপোড়েনে পাহাড় ভালো আছে তো, তা নিয়ে আজ তক্ক যুক্তি গপ্পে আমার সাথে রয়েছেন বিশিষ্ট বাম নেতৃত্ব অমলেন্দু দেববর্মা এবং তিপ্রামথা নেতৃত্ব অ্যান্টনি দেববর্মা। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। তবে দর্শক বন্ধুরা, আজ আপনাদের কাছে আমাদের এই প্রশ্ন থাকবে, কেমন আছে রাজ্যের জনজাতি অংশের নাগরিকরা, নৃগোষ্ঠীর অংশের নাগরিকরা কেমন আছে, বিশেষ করে গ্রাম পাহাড়ের নৃগোষ্ঠী অংশের নাগরিকরা আপনি কেমন দেখছেন তাদের? তা অবশ্যই আমাদের জানাতে পারেন কমেন্ট করে। আমাদের ইউটিউব লিঙ্কে কিংবা ফেসবুক লিঙ্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার নজরে গ্রাম পাহাড়ের মানুষ, নৃগোষ্ঠী অংশের মানুষ কেমন আছেন। অ্যান্টনি বাবু, আপনার কাছে প্রথমে আসবো যে রাজ্যের গ্রাম পাহাড় এই মুহূর্তে কেমন আছে, এডিসি এলাকার মানুষ আপনার নজরে কেমন আছে? এডিসি এলাকাতে গ্রাম আর রুরাল এরিয়া কখনোই সেম কোনো ডিফারেন্স নাই, কিন্তু ত্রিপ্রামথা আবার পরে এডিসি দখল করার পরে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু উন্নত হয়েছে। কিন্তু এই জায়গাতেও যে যারা অনেক কিছু রাস্তা আছে, জলের ব্যবস্থার জন্য আছে, স্কুলের জন্য আর কলেজের জন্য, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা আছে স্টেটে, এটা সব সময় অবস্ট্রাকল করতে আছে। আর ফান্ড যেটা গুলি আছে এডিসিতে, এটা আমি শুধু এডিসি ত্রিপ্রামথা পাওয়ারে আসার পরে ফান্ড শর্টেজ এটা আমি বলিনি, কিন্তু আগের যে বামফ্রম কমরেড থাকার সময়ই মানে বাজেট ছিল না। ওকে, কিন্তু এই সময় বাজেট যে সময় থাকতে, ধরো না রাধাচরণ বাবু হোক, রঞ্জিত হোক আর অঙ্কুর দেববর্মা হোক, যে সময় আমরা এই বাজারের জন্য তুলি, তারা সব সময় কইব যেটা বাজার আছে এটাই আমরা স্পেন্ড করা যায় না। ওকে, তাহলে আমরা চিন্তা করি, কারণ আমি এডিসি অ্যাডমিনিস্ট্রেশন, যেটা অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলে, টাকা কিভাবে যায়, বাজেট কিভাবে হয়, এগুলি দেখলে ধরো না আগে ৫০০ কোটি এডিসির, কিন্তু ৫০০ কোটি জায়গাতে ৪০০ কোটি তো স্যালারির জন্য চলে যায়। আর ওখানে স্যালারি ধরো না এর সময় ৬,০০০ এমপ্লয় আছে, আর ৬,০০০ এমপ্লয় যদি স্যালারি পুরো দেওয়ার পরে আছে ডেভেলপমেন্ট জন্য কত আছে
100 crore। ওকে, তাহলে 100 crore দিয়ে কিভাবে উন্নত করব? তাহলে এটা আমার স্ট্রেট আমি এটাই বলতে চাই, বিজেপি আইপিএফটি আওয়ার পরেও বাজেটে কোনো অত চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে আর 100-200 এটা বাড়ছে। এই জায়গাতে ত্রিপুরা আওয়ার পরে বাজেট 5-6,000 এডিসি কাউন্সিল বাজেট তৈরি করে পাঠায়, কিন্তু এটাও অ্যাকসেপ্ট হয়নি। ওকে, তাহলে এখন 70% অফ দ্য টোটাল ল্যান্ড অফ দি ত্রিপুরা স্টেট ফলস আন্ডার টিটিএডিসি। কিন্তু এই জায়গাতে যদি আমরা ইকোনমিক্যালি সাপ্রেস করা থাকে, তাহলে পাহাড় অঞ্চল কিভাবে ডেভেলপ হবে? এর জন্য আমরা সিপিএম আয়োগ, বিজেপি আয়োগ, কংগ্রেস আয়োগ আর এখন ত্রিপুরা থাকতেও মানে তবু ত্রিপুরা থাকে আমরা ভয়েস রেজ করি, আমরা আন্দোলন করি, আমরা দিল্লিতে যাই ওই মানে ভয়েস রেজ করি, এডিসির জন্য ডাইরেক্ট ফান্ড দিতে হবে, আর কলেজ ইউনিভার্সিটি আর হসপিটাল এগুলি ইমপ্রুভ করা যাবে। এখন ত্রিপুরা হওয়ার পরে খেরাংবার অনেকগুলি উন্নত হয়েছে, অনেক জায়গাতে ইংলিশ মিডিয়াম এটা প্রমোট হয়েছে। ওকে, এরপরে সব জায়গাতে ধরেন করোনার সময় হোক, যেটা লাগে উইদিন দি যে বাজার আছে এটা দিয়ে কত করতে পারে এটা। ওকে, আপনি তাহলে বলছেন যে বাজেটের যে শর্টেজ সেটা শুধু এই আমলে নয়, যেটা আগেও ছিল বা এডিসি গঠন হওয়ার পর থেকে যে একটা কথা আমরা শুনতাম যে এডিসির জন্য পর্যাপ্ত বাজেট যায় না, আপনি বলছেন এটা এখন কিছুটা বেড়েছে বিজেপি আইপিএফটির আমলে, কিন্তু তাও সেটা যথেষ্ট নয় এবং তার জন্য বাজেটের সিংহভাগটাই চলে যায় স্যালারির জন্য, যার জন্য উন্নয়নমূলক কাজ করা যায় না। এখন এছাড়াও আপনার অভিযোগ যে যতটুকু এর মধ্যে আপনারা পারছেন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে অন্যান্য ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো আপনারা করছেন। ওকে, কি বলছে রাজ্যের প্রধান বিরোধী দল বামফ্রন্ট? কি বলছে বামফ্রন্টের নজরে এই মুহূর্তে পাহাড় কেমন আছে, নৃগোষ্ঠী অংশের মানুষ কেমন আছে? অমলেন্দু বাবু, প্রথমেই নিউজ ভ্যানগার্ড এবং এই চ্যানেলের মধ্য দিয়ে যারা দেখছেন তাদেরকে আগামী পৌষ সংক্রান্তি, বাংলার শুভ নববর্ষ এবং আমরা ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ দেরি আছে, ইংরেজি শুভ নববর্ষ যেটা আমরা পালন করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা। এখন যে প্রশ্নটা আপনি করেছেন যে গ্রাম পাহাড়ে আদিবাসী বলুন, নৃগোষ্ঠী বলুন, এই লোকেরা কেমন আছে, আমি বলবো মোটেই ভালো নয়। আচ্ছা, মোটেই ভালো নয় এই কারণে কাজ খুবই অভাব। আচ্ছা, কাজের অভাব, রেগার কাজ নেই। বামফ্রন্ট সরকারের আমলে এডিসি এলাকায় 150 দিনের কাজ হতো, এখন 70 দিন 80 দিন হচ্ছে, কোন কোন ভিলেজ কমিটিতে আরো কম। তাহলে কাজ যদি না থাকে মানুষের কাছে, তাহলে কিভাবে উন্নয়ন হবে, কিভাবে টাকা আসবে? কাজের আরেকটা পথ হচ্ছে চাকরি। রাজ্য সরকার যখন চাকরি দিচ্ছে না দেওয়ার ফলে রাজ্যে 1,52,000 বামফ্রন্ট সরকার আমলে শিক্ষক কর্মচারী ছিল, এটা কমে 1 লক্ষর মতো চলে এসেছে। এর মানে 50 থেকে 52,000 চাকরি কমে গেল এই 7.5 বছরে। সেম এস এডিসি প্রশাসনের, পুলিশ, এডিসির যে বিভিন্ন এগ্রিকালচার, পিডব্লিউডি, অঙ্গনওয়াড়ি, সোশ্যাল ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে দপ্তর এডিসির, সবগুলো মিলিয়ে যে কর্মচারী ছিল বামফ্রন্ট সরকারের আমলে
এখন কর্মচারীর সংখ্যা 3 ভাগের 1 ভাগ নেই, প্রমোশন পেয়েছে। এডিসি এলাকায় বামফ্রন্ট সরকার যাওয়ার পর একটা নতুন করে কর্মচারী নিয়োগ হয়নি। অথচ আমরা দেখলাম এডিসি নির্বাচনের আগে 2021-এ আগে ত্রিপুরা মোথাও বলেছে যে আমরা আসার পর চাকরি দেব, পুলিশের চাকরি, পিডব্লিউডির চাকরি, যত শিক্ষক যত কর্মচারী আছে এডিসি প্রশাসনে দেব, কিন্তু দেয়নি। এখন একটা চাকরি দিতে পারছে না। এখন এডিসি সরকার বলছে, ত্রিপুরা মোথা সরকার যেহেতু চালায়, তারা বলছে রাজ্য সরকার নিয়োগ করবে। তাহলে এডিসির যে স্বশাসিত তার যে পাওয়ার, বামফ্রন্ট সরকার আমলে এডিসি তার নিজস্ব পাওয়ারে তার যে স্বশাসন তারা নিয়োগ করত, রাজ্য সরকারও তারা নিয়োগ করত আলাদাভাবে। রাজ্য সরকার তো এডিসির মধ্যে অন্তর্ভুক্ত, তাহলে এডিসি রাজ্যের ভিতরে এডিসি অন্তর্ভুক্ত, রাজ্য সরকার চাকরি নিলেও এডিসির মধ্যে যেত এবং এডিসিরও নিজস্ব চাকরি হতো। কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি টোটালি অফ। এখন এরকম একটা কাজ নেই, ব্যবসা বাণিজ্য মন্দা, রাস্তা নির্মাণ হচ্ছে না। বামফ্রন্ট সরকারের আমলে একটা ভিলেজ কমিটি এমন পাবেন না যেখানে যে রাস্তা হয়নি, এবং একটা রাস্তা না, অনেকগুলি রাস্তা একটা ভিলেজ কমিটির মধ্যে। যেখান থেকেই যান আপনি আগরতলা শহরে আসতে পারবেন, যে কোনো ভিলেজ কমিটিতে যান, কিছুটা পাকা হয়েছে, কিছুটা কাঁচা রয়েছে, ঠিকই আছে, কিন্তু যখন তার যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে যোগাযোগের, পুরোটুক এডিসি ভিলেজ কমিটির পাহাড় পর্বত সব মিলিয়ে তার একটা পরিকাঠামো গড়ে তুলেছিল যোগাযোগ ব্যবস্থার। এখন এই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ছিন্ন ভিন্ন। এটা রাস্তা সংস্কার হচ্ছে না, পানীয় জলের অভাব, সংকট, জনগণ রাস্তা রুকু করছে, জনগণ, সিপিএম না, জনগণ এলাকার মানুষ রাস্তা রুকু করছে। বিদ্যুৎ, পানীয় জলের ব্যবস্থা করছিল বামফ্রন্ট সরকার আমলে। ট্রাইবেল এলাকাতে পাহাড় পর্বতে রাজ্য সরকার এবং এডিসি সরকার মিলে কমসে কম 90% এলাকাতে, আমরা 100% বলবো না, 90% এলাকাতে এডিসি এলাকাতে পাহাড় পর্বতে ইলেকট্রিকের খুঁটি দিয়ে বিদ্যুৎ সংযোগ করেছিল। এই প্রক্রিয়া যদি বামফ্রন্ট সরকার আরো থাকতো আরো 5 বছর, তাহলে 100% এলাকায় বিদ্যুৎ হতো। কিন্তু এখন বিদ্যুৎ সংযোগ নেই, বিদ্যুৎ প্রাইভেটাইজেশন হচ্ছে। তার ফলে কি হচ্ছে, প্রাইভেটাইজেশন, পানীয় জলের অভাব দেখা দিচ্ছে। যেখানে সোর্স ছিল এটা বন্ধ হয়ে গেছে। এই পানীয় জলের অবস্থা খারাপ, রাস্তাঘাট খারাপ, শিক্ষার হাল, শিক্ষা, রাজ্য সরকারের শিক্ষা বন্ধ করে দিচ্ছে, স্কুল। এডিসি ত্রিপুরা মোথা সরকার, ত্রিপুরা মোথা একটা কথা বলছে না যে না স্কুল বন্ধ করা যাবে না, বরং বিজেপি পরিচালিত রাজ্য সরকার তারা বলছে, জোট সরকার, ত্রিপুরা ইন্ডিয়া সরকার, তারা যখন স্কুল বন্ধ করছে এডিসি এলাকার, ত্রিপুরা মোথা সাপোর্ট করছে। যুক্তি কি? যুক্তি স্কুল ছাত্র কম, পাহাড় পর্বত, এক টিলাতে 10 পরিবার, আরেক টিলাতে 5 পরিবার, তাদের ছাত্র সংখ্যা কিভাবে বেশি হবে? কিন্তু শিক্ষার আলো তাদেরকে পৌঁছানোর জন্য স্কুল, তারই গ্রামে যেতে হবে, পাহাড়ে যেতে হবে। এই কয়েকজন যে পরিবার, এই পরিবারের ছাত্র ছাত্রীরা যাতে 20 কিলোমিটার 30 কিলোমিটার পায়ে হেঁটে যাতে তারা স্কুল যেতে না হয়, গ্রামে পাহাড়ে এই স্কুল তাদের সম্প্রসারিত শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে বামফ্রন্ট সরকার কাজ করেছিল। এখন স্কুল বন্ধ, শিক্ষক নিয়োগ নেই। কাজে এই যে একটা গোটা পরিস্থিতি, টাকার অভাব, কাজের অভাব, যোগাযোগের অভাব, চিকিৎসার অভাব, পানীয় জলের অভাব, তাহলে এরকম একটা পরিস্থিতি, মানুষ এখন থমকে আছে, উন্নয়ন থমকে আছে। যা আগে যা ছিল এডিসি এলাকার মানুষ যে অধিকার পেত, এই অধিকার থেকেও বঞ্চিত হয়ে গেছে। এইরকম একটা অবস্থাতে আমরা মানুষের কাছে এটি বাস্তবতা তুলে ধরতে চাই। ঠিক, অমলেন্দুবাবু, আপনি বললেন যে উন্নয়ন থমকে আছে, তার মানে মানুষ ভালো নেই, পাহাড়ি অংশের মানুষ ভালো নেই। আপনি যে কথাগুলো বললেন সেগুলো অবশ্যই অ্যান্টনি বাবু রয়েছেন, অ্যান্টনি বাবু বলবেন। ত্রিপুরা মোথার আজ নেতৃত্বে যিনি আছেন, আমাদের সঙ্গে প্রতিনিধিত্ব করছেন যিনি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা আমারও আছে আপনার কাছে, যে আপনারা রাজ্যে একটানা 25 বছর এবং এডিসিতে দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন। এখন 1984 সালে এডিসি গঠনের পর যে পরিকাঠামো তৈরি হওয়ার কথা ছিল,
তাহলে আজ 41 বছর পরও কেন পাহাড়ের মানুষকে পানীয় জল বা বিদ্যুৎ বা এই ন্যূনতম রাস্তার জন্য পথ অবরোধ করতে হচ্ছে? মানে এই ব্যর্থতার দায় কি বামফ্রন্ট এড়াতে পারে যে আপনারা সম্পূর্ণভাবে পরিকাঠামো গড়ে তুলতে পারেননি সিংহভাগ সময় আপনারা এডিসির ক্ষমতা থাকা সত্ত্বেও? দেখুন, এখানের মধ্যে কথা আমাদের ত্রিপুরা রাজ্যে রাজন্য আমল থেকে 1978 বামফ্রন্ট সরকার আসা আগ পর্যন্ত এটা আমাদের জানা দরকার যে ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের বা আদিবাসী অংশের মানুষের তার অর্থনৈতিক সামাজিক ক্ষেত্র কিরকম ছিল, শিক্ষার অবস্থা কিরকম ছিল। খুব খারাপ ছিল, খুব খারাপ। দুর্গম, প্রতিটি এলাকাকে দুর্গম বলে চিহ্নিত করা হতো। শিক্ষার আলো পৌঁছায়নি, রাস্তাঘাট নেই। এরকম একটা পরিস্থিতিতে 78-এর পর বামফ্রন্ট সরকার আওয়ার পর একটার পরে একটা পদক্ষেপ, গুরুত্বপূর্ণ যখন পদক্ষেপ নিল, শিক্ষার সম্প্রসারণ, রাস্তার সম্প্রসারণ, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, আপনার পানীয় জলের তার যে পরিষেবা, এরকম একটা পরিকাঠামো গড়তে তার যে সীমাবদ্ধ ক্ষমতা, রাজ্য সরকারের তো দেশের সরকার না, রাজ্য সরকারের যে সীমাবদ্ধ ক্ষমতা, তার যে পাওয়ার, এখন যে বলছেন অ্যান্টনি সাহেব, তিনি বলছেন যে এটা টাকা পাচ্ছে না, হ্যাঁ, বাজেটের কম। আমরা আমাদের সরকারের সময় এই বাজেট দিয়ে তো টাকা হয়েছে, এই বাজেট দিয়ে তো টাকা। না, উনি বলেছেন যেটা এটা আজকে নতুন কোন ইস্যু নয়, এটা আগেও ইস্যু। আগেও আপনারা বলতেন যে মানে সাফিসিয়েন্ট নয়, এটা ঠিক আছে, কিন্তু এখন আমাদের যে টাকা ছিল, এই যে সীমাবদ্ধ ক্ষমতা, এর মধ্যে দিয়ে রাজ্য সরকার যা করেছে, এটা ভারতবর্ষের ইতিহাসে অন্যান্য রাজ্যে, অন্যান্য আসামের যে কোনো এডিসি, আপনার কি কয় মেঘালয়ের যে এডিসি গুলি আছে, বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলি, হ্যাঁ, বা বিভিন্ন অন্য রাজ্য শাসিত রাজ্যগুলিতে, এখানে দেখেন, আর ত্রিপুরা রাজ্যে তখন বামফ্রন্ট সরকার আমলের উন্নয়ন যখন দেখেন, তখনকার সময়ে কেন্দ্রীয় সরকার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে ত্রিপুরার আদিবাসীর উন্নয়নে ওই ত্রিপুরা রাজ্যের সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেশের মধ্যে আমি আসবো আপনার কাছে, সর্বোত্তম। এটা কেন্দ্রের সরকার তো আমাদের বামফ্রন্ট সরকার ছিল না, আসবো আপনার কাছে, বলতে বাধ্য হয়েছে। ওকে, আপনার কাছে আসবো অমরেন্দ্র বাবু। এন্টনি বাবু, আপনি বক্তব্য দিয়ে রেখেছেন কাজের অভাব। আমি একটা উত্তর দেব যে এখন সেন্টারই এডিসি রে বলা হয়েছে যে এডিসি খুব ভালোভাবে মানে কাজ করছে, আর এটাই কথা আছে যেটা বামফ্রন্ট সরকার সময় যে টাকা পাইছে এটা দিয়ে উন্নত করছে, যতটা ছিল তার থেকে বেশি ডেভেলপমেন্ট কাজ করছে। আমি একটা কথা কই, 2010-এ হেডলাইন ত্রিপুরাতে আমি একটা এইভাবে টকশো করছি। এর সময় আমি পাই টু পাই সিঙ্গেল পয়েন্ট করে ছাড়া আমি পয়েন্ট উঠাইছি। যতটুক ধ্বংস করছে, নষ্ট করছে, আর এটারে ফলো এখন করতে আছে, এটা বামফ্রন্টই করছে। যে সময় আপনি প্রশ্ন তুলছে 25 বছর গভর্নমেন্ট থাকার পরে ওই এমন অবস্থা, 25 বছর হলে ওয়ান জেনারেশন। যে কোনো মানে দেশ ওয়ান জেনারেশন যদি হয় তাহলে অনেক উন্নত হয়ে যায়, কিন্তু বামফ্রন্ট থাকতে সময় ওয়ান জেনারেশন থাকার পরে ওই উনি কিছু হয়েছে না। তারা এটাই সব সময় একটা ফর্মুলা ভালো করছে, কিন্তু আমরা প্রমাণ দেখাই দিছি তুমি কি করছে না। রাস্তাগুলি যেটা আছে তারা কই করছে রাস্তা? কোন সময় ত্রিপুরা ইতিহাসে শুনছিনি যেটা বেবি বেচা দেয়? আমার কাছে তো ডকুমেন্ট আছে, বামফ্রন্ট সরকারে কয়জন ফ্যামিলি তারা বাচ্চারা তারা 500 টাকা ইভেন এট দ্য রেট অফ ₹5 করা বেচা হয়েছে। এটা আমি তো নিউজ পেপারে কাটিং আছে, আর আমি ন্যাশনাল হিউম্যান কমিশনে আমি এটা তোলা হয়েছে। শিশু বিক্রির ব্যাপারটা আপনি বলছেন বামফ্রন্ট আমলেই হয়েছে? না, শিশু মানে চাইল্ড। ওকে, বুঝতে পেরেছি। শিশু বিক্রির ব্যাপারটা আপনি বলছেন বামফ্রন্ট আমলে হয়েছে, অন্য আমলে হয়েছে। অভিযোগ তো এই আমলেও শোনা যায়, আপনাদের সময় শোনা যায়, এখনো শোনা যায়। না, এখন তাহলে প্রুফ দেখাও। আমি তো প্রুফ দেখাতে পারে। যদি এমন ত্রিপুরা মাথা
রুলিং সময় হুম, কোনো কিছু এমন থাকে হুম, তাহলে দেখাও। ওকে ত্রিপুরা মথা যে জায়গাতে জল পাই না, হুম, ইভেন আমরা পার্টি থেকে হুম, আর ইভেন ইন্ডিভিজুয়াল থেকে, হুম, ওয়াইটিএফ থেকে, TWF থেকে, উমেন গ্রুপ থেকে হুম। আমরা ট্রাক নিয়ে ছাড়া জল দেই। আচ্ছা হুম, হুম, তাহলে অত বছরে হুম, এই জন্য আমি এটা কুট করছি। আর আমার সাথে তো অনেক সিনিয়র বামফ্রন্ট নেতাগুলি তো হুম, মানে শখ ওকে করছে। ছিলেন ওকে হ্যাঁ আমি হুম, এটাই কই, আমরা গরিবের সরকার, হুম। গরিব থাকলে আমার সরকার থাকবে। হুম, তাহলে 25 বছর প্রতি বছরে হুম, গরিব 10% করে বাড়াইতে হয়। এর জন্য তো আমরা ইন্ডিজিনাস পিপল, হুম, আমরা ত্রিপুরা উন্নত হইতে পারছে না, কারণ Okay. গরিব থাকলে সরকার থাকবে একটা। হুম। আর এডুকেশন কয়, হুম, ডিউরিং অনারেবল চিফ জাস্টিস অফ হাইকোর্ট অফ ত্রিপুরা হুম, দীপক গুপ্তা হুম, যে সময় আসলেন, এর সময় মানিক সরকার অ্যানাউন্স করে এক প্ল্যাটফর্মে, যেটা আমরা ত্রিপুরাতে লিটারেসি রেট এখন 98% হয়ে গেছে। হুম, কিন্তু এই সময় অনারেবল চিফ জাস্টিস পুরা সামনে বলা হয়েছে হুম, 98 কিভাবে লিটারেসি রেট বাড়ছে। হুম, আমি তো দেখছি গিয়া সেরা ক্লাস 8 পরে, হুম। ক্লাস 8 পড়া পরে ওই হ্যাঁ নামই লিখতে জানে না। হুম। এটা কি লিটারেট রেট? ওকে আপনি বলছেন তাহলে ভুল তথ্য মানে- দেওয়া হয়েছে। সব সময় ভুল তথ্য, এটা Okay. একটা। হুম, আর যেটা বাজার আছে এটা দিয়া উন্নত করা হয়েছে, যেটা কয় আমি এই হেউ তো ত্রিপুরাসা, আমিও তো ত্রিপুরাসা। হুম, যদি এখন জিজ্ঞাসা করে হুম, 100 কোটি যে টাকা আছে, হুম। এই টাকা দিয়ে কি ডেভেলপ করতে পারে? মানে আপনি বলছেন 500 কোটির মধ্যে 400 কোটি চলে যাচ্ছে স্যালারিতে, স্যালারিতে। ওকে, আর বাকি থাকছে 100 কোটি টাকা। 100 কোটি। 100 কোটি আর- টাকা দিয়ে কি ডেভেলপমেন্ট হ্যাঁ, হচ্ছে? কি ডেভেলপমেন্ট হয়েছে? হুম, আর একটা প্রশ্ন, হুম, চাকরি দিছে হুম। বলছি, হুম, চাকরি ভাই, চাকরি কি দিছে? হুম, প্রমাণপত্র দেখাও। হুম, এই চাকরি কিভাবে হয়? হুম, যতটুক স্টেটে রিক্রুটমেন্ট হয়, হুম, এটারে সব ডেপুটেশনে এডিসে পাঠিয়ে দেয়। হুম। এটারে কয় এডিসি চাকরি না এডিসি নিয়োগ হয়েছে। এডিসির কি নিজস্ব না, না। চাকরি দেওয়ার ক্ষমতা আছে কি? আছে। সেটা কি দেওয়া হয়েছে? বামফ্রন্ট আমলে দেওয়া হয়েছে না, কি? না, না, যেটা না। যেটা অমলেন্দু দেওয়া বাবু হয়েছে বলছিলেন। না, দেওয়া হয়েছে না। আপনি এখন- অস্বীকার করছেন, বামফ্রন্ট- এখন ব্যাকলগ যত তো আছে, স্টেট হোক এডিসি হোক, হুম, এটা সব বামফ্রম আমলে, আচ্ছা, সব কিছু বামফ্রম আমলে। হুম, আর একটা কথা কই, যে সময় দশরথ দেবের সময় হুম, আর নিপেন সময় হুম। ক্লাস 5 পাস হলে চাকরি দেওয়া মানে হয়। নৃপেন চক্রবর্তী এবং দশরথ দেবের হ্যাঁ, সময় কথা বলছেন। হ্যাঁ। হ্যাঁ, আর ক্লাস 8 পাস হলে চাকরি দেওয়া হয়, মাধ্যমিক ফেলের চাকরি দেওয়া হয়। হুম, এরপরে চাকরি পাইলে আর কেউ উপরে কেউ পড়ে না নাই আচ্ছা, ত্রিপুরা মধ্যে। হুম, এটার একটা কি মানে, যদি তুমি ক্লাস বিলো 10 যদি থাকে পরে চাকরি পাওয়া যায়, হুম, তাহলে তুমি তো আর উপরে উঠতে পারতাম না। হুম। উপরে চেয়ারে তো তুমি অফিসার হইতেই পারতাম না। কিন্তু যে না, কিন্তু সময় সেই সময় কি হ্যাঁ, ছিল কি? সেই সময় কি না, না। গ্রাজুয়েট বা হ্যাঁ, ক্লাস 12 পাস ছিল কি? এরপরে হ্যাঁ। এরপরে ত্রিপুরা বুঝে হুম, এটা তো মুশকিল হুম। না, আমি চাকরি নিতে না, আমি পড়বো। ওকে, পড়তে পরে বিএ পাস হয়েছি, হুম, MA পাস হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, PhD হয়েছি। হুম। এরপরে চাকরি দিছে না কি রে? হুম, কেন চাকরি দিলে উপরে উঠে যাইব, হুম, উপর চেয়ারে বসবো, হুম। অফিসার হইব, হুম। এর জন্য তো চাকরি দিছে না। তার মানে ইন্টেনশনটা যদি গুলি যদি পড়াশোনা হওয়ার পরে যদি চাকরি পাওয়া যায়, Okay. ইকোনমিক্যালি তারা পাওয়ারফুল হইব। ওকে, আর ইন্টারেস্টিং আরেকটা- পয়েন্ট আপনি তুললেন হ্যাঁ, এন্টনি বাবু, হ্যাঁ, যে আপনি বলছেন যে ক্লাস 8 হ্যাঁ। পাস অবধি, এর আগে যে বামফ্রন্ট আমলে চাকরি দেওয়া হয়েছে, ক্লাস 8 পাস বা যারা করেছে বা তার নিচে চাকরি দেওয়া হয়েছে, যারা উচ্চ শিক্ষিত তাদেরকে চাকরি দেওয়া হয়নি, কারণ চাকরি দিলে তারা যে কোনো সরকারি অফিসের উঁচু চেয়ারে গিয়ে বসবে এবং সেখানে বসলে মানে উপরে বসে যাবে, তার জন্য দেওয়া হয়। এর জন্য। ওকে, আর আরেকটা 2013, হুম। আমি বেশি দূরে যাইতে না, হুম। 2013 বামফ্রমে 1% ত্রিপুরা ভোট কমছে। হুম, এটার পরে মেলার মাঠে কি হচ্ছে, হুম, মেলার মাঠে একটা বিরাট আলোচনা হয়েছে। ওকে, এরপর ইকোনমিক প্রফেসরে হুম, ইনভাইট করা হয়েছে, হুম, কিভাবে
ত্রিপুরাসারে 1% ভোট কমছে। হুম, এরপরে এই প্রফেসর করছে এখন ত্রিপুরাসারা রাবার প্ল্যান করে ইকোনমিক্যালি সাউন্ড হয়ে গেছে, এর জন্য পার্টিরে তারা মূল্য দেয় না, আচ্ছা, নেতার পিছনে পার্টির পিছনে তারা যাওয়া লাগে না। হুম, এরপরে 2013-তে ল্যান্ড অ্যামেন্ডমেন্ট বিল আনছে স্টেট, হুম, আনার পরে 1 মাস পাবলিক ভিউ তারা চাইছিল। হুম, এই সময় আমরা কত প্রটেস্ট করছি। হুম, আমি অনারেবল এখন লিডার অফ দ্য অপোজিশন জিতেন্দ্র চৌধুরী হুম, ওখানে গেছি, অগর এক্স সিএম এক্স ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার অনারেবল ওখানে গেছে, গিয়ে পরে রাত্রে 2টা অবধি আমরা ঝগড়া করে আউন লাগে হুম, এটা কিভাবে অ্যামেন্ডমেন্ট করব, হুম, কারণ ওখানে রাবার টোটালি অফ, আর রাবার প্লান্টেশন করতে পারবেন না। ওকে, আর যে অ্যালটমেন্ট দিব এটা শুধু এক পরিবার, এটা শুধু 12 কানি জায়গা হইব, 12 কানের উপরে আর হইতে পারত না, হুম, এগুলি আনছে। এরপর আমরা প্রটেস্ট করছি, হাঙ্গার স্ট্রাইক করছি, এরপর আমি 2500 মেমোরেন্ডাম আমরা সাবমিট করছি, ওকে, 2500। হুম, এরপরে তারা অ্যামেন্ডমেন্ট করতে পারছে না, হুম, তবু তারা রাবারটা 100 কানি লিমিট করে দিছে, হুম, এটা একটা। আর একটা সেকেন্ড পয়েন্ট, পাট্টা হুম, জমির পাট্টা, অ্যারাউন্ড 1,65,000 হুম, পাতা দেওয়া হয়েছে। হুম, পাতা দেওয়ার পরে সার্কিট হাউসে সেন্ট্রাল থেকে আইসি, হুম, সবগুলো আয়া পড়া মিটিং হয়েছে ওখানে, ওখানে কয়েকটা বেনিফিশিয়ারি নিয়ে আসে, বেনিফিশিয়ারি নিয়ে আসার পরে জিজ্ঞাসা করছে পাট্টা পাইছেনি, পাইছে। হুম, এরপর আমি জিজ্ঞাসা করছি এখনো মিথ্যা কথা কইলে তুমি জায়গা পাইতো না, সত্য কথা কো, হুম, কারণ একটা পাতা দিতে গেলে হুম, জয়েন্ট ভেরিফিকেশন লাগে, রেভিনিউ ডিপার্টমেন্ট, Okay. ফরেস্ট, হুম, এগুলি জয়েন্ট ভেরিফিকেশন করা, ডিমার্কেশন করা দেওয়ার লাগে, আর মিনিমাম 25 কাজে হলে মিনিমাম। কিন্তু তারা পাইছেনি, তারা কোন কিছু পাইছে না, তারা পঞ্চায়েত অফিসে প্রোগ্রাম করা একটা কাগজ দেওয়া হয়, ওকে, এই কাগজ দেওয়ার পরে হুম। তারা শান্তি করে যায়। মানে আপনি বলছেন যে কিন্তু জমির তারা- পাট্টা যে হ্যাঁ, বিলি হয়েছে সেটা হ্যাঁ। তাহলে সেটাও আপনি বলছেন ফেক বিলি হয়েছে, না, না। মানে তারা অরিজিনাল জমি পায়নি না, না, তাহলে, কাগজ তো ঠিক আছে, আচ্ছা, কিন্তু জমি ফিজিক্যালি জমির পাইনি, এটা একটা। ওকে, এরপরে এটারে আমি এই হুম। সার্কিট হাউসে হুম। মিটিং এ এসব ব্রিজেশ পান্ডে আসলো ডিএম, হুম। আর দীপক গুপ্তা আসলো সিসিসিএফ, হুম, পিসিসিএফ কে আসলো তালুকদারের শ্রীবাস্তব, আমি ভুলে গেছি 2010-এ। এরপরে এটা প্রমাণ প্রুফ হয়েছে, হুম, এরপর সেন্ট্রাল তারা ফিল্ড ভিজিট করতো, এটা বলা হয়েছে, এরপর তারা ফিল্ড ভিজিট করছে, এন্ড ইট ইজ ফাউন্ড দ্যাট ইট ইজ ফ্যাক্ট, এটা একটা। আর একটা, এ ইকোনমিক এম্পাওয়ার যদি হয় হুম, তাহলে তারা সাপোর্ট করতে এটা মুশকিল, হুম। তাহলে যদি তার ইকোনমিক্যালি ত্রিপ্রাসাগুলি যদি এম্পাওয়ার হয়ে যায়, ওকে, আপনি তাহলে বলছেন ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হ্যাঁ, করে রাখা হয়েছে, হ্যাঁ। আপনি বলছেন বামফ্রন্ট হয় এটা, করে রাখা হয় হয়েছে, এটা। ওকে, না, না, আমি সময় না, আমি সময়- একটা পয়েন্ট অনেকটা সময় হয়ে গেছে, আমি নিয়ে নিই রিপোর্টটা। একটা পয়েন্ট করব। ওকে। আর যেটা আমি আসছি আপনার কাছে, আমি পয়েন্টে আসবো আপনার কাছে, হ্যাঁ, হুম, আর ওয়াটার সাপ্লাই, হুম, এটা তো আমি তুলছি ত্রিপুরা আওয়ার পরে কি কি আমরা করছে। হুম। ওয়াটার সাপ্লাই আমি নিজে গিয়ে সেরা গর্ণসরা হোক, আমবাসা হোক, অনেক জায়গায় DWS এর সাথে কথা হুম। হয়েছে। এরপরে তারা কয় আমরা তো রাজি আছি, ফানুয়ে আছি, আর 2015-তে সবাই ঘরে ঘরে পিওর ড্রিঙ্কিং ওয়াটার পাওয়ার কথা আসছিল, হুম, আর বাজারে এভাবে সেন্ট্রাল পাঠিয়েছিল, হুম, কিন্তু বামফ্রন্ট সরকারে কোনো কিছু করছে না। হুম, আর এরপরে 125 অ্যামেন্ডমেন্ট যেটা আমরা এখন বলতে আছি, হুম। এটার আগে স্টেটে পাঠায় হুম, এই অ্যামেন্ডমেন্ট জন্য, আর এডিসি তারা সবসময় পাঠাবো, ইট ইজ নট রিলেটেড, নট রিলেটেড, নট রিলেটেড। বামফ্রন্ট আমলে এরকম ভাবেই পাঠানো হয়েছে, হ্যাঁ। আপনি বলছেন বামফ্রন্ট তো এখন এরপরে 120 amendment চাইছে এখন, এরপরে বামফ্রন্ট সরকার কয় নট রিলেটেড, নট রিলেটেড, এটা লাগে না, আর ডাইরেক্ট ফান্ড এটাও লাগে না, এটা তো আমি RTI করে আমি বাইর করছি,
তারা কিভাবে রিপোর্ট পাঠাচ্ছে। ওকে, আমি আসবো আপনার কাছে। না, এটা না না, এটা আমি অ্যান্টনি বাবু, আমি আসবো আপনার কাছে, অনেকটা সময় হয়ে গেছে। অমল বাবু, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, লাস্ট পয়েন্টটা যেটা বললেন যে 125th অ্যামেন্ডমেন্ট, যেটা আপনারা দাবি করছেন এখন বলা হচ্ছে যে এটা আপনারা বলেছেন নট রিলেটেড, নট রিলেটেবল, এখানে এরকম ভাবে কোনো চিঠি পাঠানো হয়েছে, এগুলো আপনার নলেজে আছে কিনা? না, বলছি আমি এটা বলবো। উনি যে বলেছেন যে কয়েকটা পয়েন্ট, ক্লাস 8 পাস, ল্যান্ড অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013, এই কথাগুলি, পয়েন্টগুলি আসলে যেভাবে বিশ্লেষণ করেছেন এটা একবারে ভুল ব্যাখ্যা। না না, বিশ্লেষণ এটা তো আমি তো প্রুফ দিয়ে দেখাবো। ভুল ব্যাখ্যা। আমি তো না না, যদি আমি বলছি আপনি বলেছেন, অ্যান্টনি বাবু, আপনি বলেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আপনি বলেছেন আপনার পয়েন্ট, ওনার পয়েন্টটা উনি রাখুন, তারপর ওকে আমাদের দর্শকরা চিন্তা করবেন। ভুল ব্যাখ্যা। দেখুন, বামফ্রন্ট সরকার 1978-এর আসার পরে আমি যেটা বলেছিলাম, স্কুলের সম্প্রসারিত শিক্ষার সম্প্রসারণের জন্য স্কুল তৈরি করেছে, শিক্ষক নিয়োগ করেছে, ককবরক ভাষায় পড়াশোনার জন্য ককবরক শিক্ষক নিয়োগ করেছে। এটা ধীরে ধীরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত ককবরক ভাষাতে পড়াশোনার জন্য এটা করেছে। এই যে শিক্ষার বিস্তার, এই শিক্ষার বিস্তার কেন করলো? শিক্ষার বিস্তার পটপটে তো বিএ পাস হয় না, তাকে প্রথম প্রাথমিক থেকে, অঙ্গনারী থেকে প্রাথমিক, তারপরে সিনিয়র বেসিক, তারপরে হায়ার সেকেন্ডারি, এরপরে তো সে সবাই জানে। ঠিক আছে, কিন্তু এই যে ক্লাস 8 পাশের উপর চাকরি দেওয়া হতো না, এটা এই এলিগেশনটা কি ঠিক কিনা? আমি বলছি, এই যে বেসিক যেটা, এটা যদি ঠিক না হয়, ইনফ্রাস্ট্রাকচার যদি আপনার ঠিক না করেন, তাহলে আপনি বিএ পাস করবেন কিভাবে? আপনি এমএ পাস করবেন কিভাবে? স্কুল, নিচের স্কুল তৈরি না করে আপনি বিএমএ পাস করবেন কিভাবে? তাহলে আপনারা নিচের স্কুল তৈরি করেছেন, করার পরে এরপরে বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছে। ওকে, চাকরি দিয়েছে। তখন বামফ্রন্ট সরকার ওই সময়ে যা বিএ পাস ছিল, বামফ্রন্ট সরকার শূন্য পদ পূরণের জন্য নতুন পদ সৃষ্টি করেছে, যারা চাকরি করবে আসো চাকরি, এই চাকরিগুলো দিয়েছে। কিন্তু এর লক্ষ্য তো এ না যে 8 পাস, হ্যাঁ 8 পাস চাকরি হয়েছে গ্রুপ ডি, 10 মাধ্যমিক ফেল পুলিশ চাকরি হয়েছে, টিএসআর এর চাকরি হয়েছে, এটা বাস্তব কথা। মাধ্যমিক পাস কেরানি চাকরি হয়েছে, বাস্তব কথা। কিন্তু এইসব চাকরি দেওয়ার পরে এই চাকরি, পুলিশ চাকরি, টিএসআর এর চাকরি, গ্রুপ ডির চাকরি, তাদের ছেলে মেয়ে তো আজকে বিএ পাস, তাদের ছেলে মেয়ে তো আজকে এমএ পাস, তাদের ছেলে মেয়ের ঘরে তো আজকে বিডিও, এসডিও, ডিএম, পিএইচডি এভাবে করছে। কিন্তু উচ্চশিক্ষিত হওয়ার পর চাকরি পায়নি, উচ্চশিক্ষিত হওয়ার পর নির্দিষ্ট অংশের মানুষরা চাকরি পায়নি, যে অ্যালিগেশনটা উনি দিলেন তখন চাকরি দেওয়া হয়নি বলা হচ্ছে। আমার বাবা কৃষক, কৃষি করে, এন্থন ডেভেলপ পুরা পৃথিবী ঘুরছে, এটাকে বামফ্রন্ট সরকার করছে। আমি বলছি, পড়াশোনার সুযোগটা করে দিন। দেখুন 2017 পর্যন্ত আমাদের ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তো, 2017 31 ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসাব, গ্রুপ সি, আমি বড় অফিসারের কথা বলছি না, গ্রুপ সি ছিল চাকরি 92,738 জন। 2024 আপ টু ডিসেম্বর 25-এর এখনো আমরা টানছি না, গ্রুপ সি চাকরি 75,640, কমেছে কত গ্রুপ সিতে চাকরিতে? প্রায় 17,000, প্রায় 17,000 এভাব, 17,000 উপরে চাকরি কমেছে এই কয়েক বছর। এখন আপনি যদি অফিসার লেভেলে যান, গ্রুপ বি 2017 সনে 7,117 জন চাকরি করত 17 পর্যন্ত। 2024 ডিসেম্বর পর্যন্ত গ্রুপ বি অফিসার র্যাঙ্কে চাকরি করে 4,391 জন। তাহলে এই কয়েক বছরে বিজেপির আমলে 2,726 জন অফিসার চাকরি কমেছে। তাহলে এই যে চাকরিগুলা, এই যে আমি হিসাব দিলাম 2000, এখানে 31% ট্রাইবেল, 31% ট্রাইবেল এই অফিসারের মধ্যে। সংরক্ষণ মেনে চাকরি বামফ্রন্ট সরকার দিয়েছে। 100 চাকরিতে 31টা চাকরি বামফ্রন্ট সরকার এসটিদের জন্য দিয়েছে। এই যে চাকরির সুযোগ, আগে তো সংরক্ষণ মানা হতো না, এই সংরক্ষণের সুযোগে এই ত্রিপুরা রাজ্যে কর্মচারী
বিভিন্ন দপ্তরে কর্মচারী দেখা দিয়েছে। আগে এই কর্মচারী দেখা দিত, তার বাড়ির ছেলে মেয়েরা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার। তাহলে বামফ্রন্ট সরকার এখনের চোখে দেখলে হবে না যে এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরপরে বামফ্রন্ট সরকার 2017 পর্যন্ত এই যে আপনার বিশ্ববিদ্যালয় বলুন, কলেজ বলুন, হায়ার সেকেন্ডারি বলুন, সব দপ্তরে ডিএম চাকরি, বামফ্রন্ট সরকারের আমলে ডিএম এর চাকরি, এসডিএম এর চাকরি, ম্যানেজিং ডিরেক্টর ইলেকট্রিকের বা বিভিন্ন দপ্তরে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ডাক্তার, বামফ্রন্ট সরকারের আমলের সময় তো আপনি যে হাসপাতালে যান, যে ডিপার্টমেন্টে যান, সময় ফুরিয়ে যাচ্ছে, পরের টপিকটা যাই আমরা। যে এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, উনি যেটা বললেন জমির পাট্টার যে বিষয়টা বললেন, জমির পাট্টা, জমির পাট্টা ভারতবর্ষের ইতিহাসে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকাতে 1 লক্ষ, উনি বলেছেন 65,000, এটা তাহলে 1 লক্ষ, ওনার কথায় যদি আপনি দেখেন তাহলে 1,65,000 বামফ্রন্ট সরকার উপজাতিদেরকে, পরিবারকে পাট্টা দিয়েছে। আরে উপজাতি ওয়ার্ডটা ইউজ করে না, আদিবাসী, উপজাতি হোক, ত্রিপ্রাসাক হোক, না ত্রিপ্রাসাক বলতে এখন শুনো, না না ওখানে বামফ্রমে মানে মেন্টালিটি, ওখানে সাপ্রেশন ডিমোরালাইজ কিভাবে করতে, এটা সাপ্রেশন না আমার কি এটা রে সাপ্রেশন না। উপজাতি ওয়ার্ড ইজ এ ডিরেক্টরি ওয়ার্ড, ট্রাইবেল শিডিউল ট্রাইব বাংলা ডিকশনারিতে উপজাতি লেখা, এটা অন্য কিছু না, এটা তো বাংলা ভাষা, এটা কি এটা আদিবাসী, আমরা আদিবাসী বলি। কেন উপজাতি? আমি তো উপজাতি না, তুমি উপজাতি হলে উপজাতি হলে থাকো। পাট্টাতে ব্যাপারে ত্রিপুরা রাজ্যে 1,65,000 পাট্টা বামফ্রন্ট সরকার আমলে দেয়, এখন বিজেপির আমলে একজনকে পাট্টা দেয় না। এই পরিবারকে পাট্টা দেওয়ার সময় রাবার বাগান বামফ্রন্ট সরকার দিয়েছে, চা বাগান, সুপারি বাগান, বাগান শুধু পাট্টা দিলে তো হবে না, খেতে তো হবে, বাগানের ব্যবস্থা করে। আরে জায়গাও না, রাবার বাগান, রাবার বাগান করব, রাবার বাগান, আরে জায়গাও না, রাবার বাগান যে পাট্টার জায়গাও না, পাট্টার মধ্যে কি লেখা? আচ্ছা, পাট্টার মধ্যে উনি যে বলছে এটা মিথ্যা কথা বলছে, যে মিনিমাম 25 কানি না। তাহলে এখন আমার কথা শুনেন একটু, মিনিমাম 25 কানি না, এটাকে সরকারের মধ্যে লেখা আছে, তাকে 25 কানিও দেওয়া যায়, কিন্তু সবাইকে 25 কানি যদি পরে আয় তো না 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 25 কানি 30 কানি যদি দেয় ত্রিপুরা রাজ্যে সবাইকে যদি 1,65,000, তাহলে এই পাহাড় আছে কতটুকু পাওয়া যাবে? আচ্ছা, বললেই তো হবে না। আচ্ছা, কমিউনিস্টরা জানেন কতটা দেওয়া হয়েছে, কতটা দেওয়া হয়েছে? কোন কোন ক্ষেত্রে যেখানে বসবাস করে আসে, যেখানে জীবন জীবিকা নির্বাহ করে, এখানে ব্যবহার করে, যুগ যুগ ধরে তারা থাকে, এটাকে উপরে ভিত্তি করে, এটাকে ভিত্তি। এখন আমি বললাম আমি এসছি, এই 18 মুড়া পাহাড় আমাকে দিয়ে দাও পাট্টা, এটা তো হবে না। আমি এই পাহাড় এলাকাতে আমার পূর্বপুরুষরা এখন পর্যন্ত জীবন জীবিকা নির্বাহ করতে এটা ব্যবহার আমরা করি, এবং এটাকে ভিত্তি করে জল জমি, এটা আমাদের অধিকার। এই জায়গাটাতেই আমি আছি। না না, মানে এই জায়গাটা আমি একটা কই, আমার কথা আমি একটা কই, পাট্টাতে পাট্টা দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, জমি দেওয়া হয়েছে। আরে শুনো, যে মানুষ ফরেস্ট পাট্টার সম্বন্ধে কিছুই জানে না, তার কথা শুনে তো কোনো লাভ নাই। বামফ্রন্ট সরকার রাবার বাগান দেওয়ার যখন দেয়, তখন মোহনপুরে, উনি তো জানবেন, মোহনপুরে রাবার বাগান বিরোধী আন্দোলন শুরু হয়েছে, কিউজিএস, আইএনপিটি, রাবার তো আমিও এখন বিরোধিতা করছে, ওয়ান অফ দ্য মোস্ট, এটা বিরোধিতা করেছে যে রাবার ত্রিপুরা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে, উনি আবার বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলছে যে তারা উন্নত হয়ে যাবে, এর জন্য রাবার বাগান তৈরি করে না। তাহলে এটা কিরকম কথা? শুনুন, এখন ব্যাপারটা হচ্ছে শুনো, এটা তো ঠিক না। বামফ্রন্ট যে এখন কয়টা আছে, রাবার পাট্টা দেওয়ার পরে রাবার দিছে, এটা দিছে, আমি একটা কই পাট্টা শুধু রাবার সাবান না, মিথ্যা না, বক করলে হয় না, একটা কনস্ট্রাকটিভ কি বলছে আইডিয়া থেকে শুনো। রাবার পাতা মানে পাতা জায়গাতে রাবার পাতা প্ল্যান করবে, এগুলি কইছো তো, আমি কই আগে কি আসে না, যে জায়গাতে পাতা দেওয়া হয় এই জায়গাতে কোনো কমার্শিয়াল ক্রপ প্ল্যান্টেশন হইতে পারবে না, পুরা সরাই মানে মুখস্থ, মানে এটা বাংলা, আমি তো বাংলা, ওকে না, ঠিক আছে, যাকে পাট্টা দেওয়া হয়েছে কমার্শিয়াল ক্রপ করতে পারবে না, রাবার করতে পারবে না, রাবার করতে পারবে, রাবারও তো কমার্শিয়াল, ওকে, রাবার তাহলে যে কোনো কমার্শিয়াল করতে পারতো না, তাহলে কি করবে সেখানে?
কিন্তু হ্যাঁ। 2010-এ সেন্ট্রাল গভর্নমেন্ট হুম। এটারে নোটিফিকেশন করে পাঠাইছে যে কমার্শিয়াল ক্রপ করতে পারবে। এনি কমার্শিয়াল ক্রপ এটা করতে পারে। ওকে, কিন্তু বামফ্রন্ট সরকার হুম। 2013 অবধি এটারে আন্ডার দ্য টেবিল চুপে রাখছে। ওকে, হুম। একটা কথা বললে না, না, আছে। না, না, আমার কথা না, শুনতে হবে। আরে শুনে লো আমার কথা। ত্রিপুরা রাজ্য আরে ভারতবর্ষ- শুনে লো। ভারত- এরপরে এই যে আমি পাট্টা নিজে দেওয়ার- না, না, পাট্টা দেওয়ার কোন আইন? এরপরে আমি নিজে এই যে এই পেপারটা আমি অ্যান্টনি বাবুকে বলবো এই পেপারটা আমি নাম করবে ফরেস্ট না রাইট অ্যাক্ট অনুসারে করবে না ভারতবর্ষে যে- আরে প্রথম ফরেস্ট রাইট আমার মত জানা না, না, তোমরা না, ত্রিপুরা ওকে, কেউ অ্যান্ড্রু জানো বাবু, না। অ্যান্ড্রু বাবু, শুনে নিন, শুনে নিন। ফরেস্ট রাইট আমার কথাটা শুনে লো না। ফরেস্ট চাপা রাইট রেখেছিলেন, চালু হয়েছে। কাগজটা চাপা রেখেছিলেন আপনারা, আরে তখন না, কাগজ না, না, চাপা না, রেখেছিলেন। এটা না। ওকে, আমি ফরেস্ট যে রাইট- সময় কইছি না, না, আমি তো চুপ করে না, না, ফরেস্ট আচ্ছা রাইট এটা তো ঠিক একটা না। কথা, একটা কথা। আমার ফরেস্ট- একজন একজন বলুন তো, আচ্ছা, ঠিক আছে। সময় আরে চলে না, যাচ্ছে। লাস্ট কথা। ফরেস্ট এরপরে রাইট- না, না, ইতারে ফরেস্ট তারা রাইট অ্যাক্টে চুপে রাখছে। আমি সময় আপনাকে সময় দেবো, আমল দেবো, সময় দেবো। ইতারা চুপে রাখছে। এরপর 2013 যে সময় আমরা আন্দোলন করছি, হুম। আমার সেক্রেটারিতে ডাক দেওয়ার পরে আমি ওখানে গিয়েছিলাম, আমি পেপার টানছি। ওকে, ঠিক আছে। এই পেপার তারপর থেকে আপনারা ক্রপ করতে পারছে, তারপর থেকে 2013 পর থেকে। না শুনো, হ্যাঁ। এরপরে আমি একজন অফিসার আমরা করছি ইতারে একটু দু, হুম। এরপর আমি দিছি। ওকে, এরপর আমি সময় নেই, সবাই অ্যান্ড্রু বাবু, এমএলএ হয়ে সময় নেই। সবাই তাইলে- দিছি। তাইলে তো শোনো, যেভাবে বলছে যে তিনি আরে- সব না, 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 অ্যান্ড্রু বাবু, সময় নেই। শুনুন, Actually, পাট্টা- কি পাট্টার বলছেন? কথা হ্যাঁ। বলুন। আরে ফরেস্ট- পাগল না, 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 সমাজে কেউ না, 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 আমি কিছু শুনুন, জানে না। কি বলতে আচ্ছা, চাইছে, কি বলতে চাইছে আমরা শুনে নেই, আমরা কি শুনে নেই। আসল কথা দর্শক বলতে দর্শক চাই। বিচার আসল করবে, কথা- দর্শক না, বিচার না, করবে। আসল কথা আর- শুনতে হবে। আপনি- ফরেস্ট আমি রাইট দর্শক অ্যাক্ট, বলতেছে। হ্যাঁ। ফরেস্ট রাইট অ্যাক্ট ইউপিএ গভর্নমেন্টের সময় বামফ্রন্ট সরকারের সমর্থনে যখন ইউপিএ গভর্নমেন্ট হয় তখনই এখানে মধ্যে কন্ডিশন ছিল আমরা কংগ্রেসকে সমর্থন করব, কিন্তু ভারতবর্ষের আদিবাসীদের জন্য তাদের ফরেস্ট রাইট অ্যাক্ট আইন করতে হবে নতুন করে। Okay. আইন করার পরে এখানে পাট্টা প্রদান করতে হবে। বামফ্রন্ট সরকার, বামফ্রন্টের সমর্থনে ইউপিএ গভর্নমেন্টের সময় থেকে ভারতবর্ষে নতুন ফরেস্ট রাইট চালু হয়, এর আগে চালু হয়নি। এক কথা। দ্বিতীয় আরে নম্বর, এটা কিসের জন্য? এটা আরে আমাকে শুনুন, আমরা এটাকে আমরা বাস- সেন্ট্রালে এটা আমরা নিজে আছে, আমি নিজে আছে সেন্ট্রালে যে সময় আমরা Okay, এটার জন্য না, না, ডিবেট শুনুন না, করছি। বামফ্রন্ট এটার জন্য সরকার- শুনো, তখন রাজ্যে community বামফ্রন্ট right। সরকার, আচ্ছা, তখন আমি এটাকে জিজ্ঞাসা বাদ করি, দিয়ে আচ্ছা, আপনাদের ঠিক আছে। আপনাদের আমি জিজ্ঞাসা করি- আপনাদের না, তর্ক শেষ হয়ে গেল, আপনাদের তর্ক শেষ হয়ে গেল। আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। আমি কই আপনাদের পাট্টা ইন্ডিভিজুয়াল পাট্টা যারা আছে, পাট্টা না, না, পেয়েছে, শুনুন, আমার একটা কথা লাস্ট একটা কথা। ইন্ডিভিজুয়াল এখন যে- পাট্টা আছে, শুনুন, শুনুন, কমিউনিটি এন্টনি বাবু। রাইট পাট্টা কি তারা ডিস্ট্রিবিউট করছে ফরেস্ট- জিজ্ঞাসা করো। ফরেস্ট কনজারভেশন- কমিউনিটি না না BJP কমিউনিটি না, না, রাইট পাট্টা শুনুন। জানেন? বিজেপি কমিউনিটি রাইট পাট্টা জানেন? বিজেপি না কমিউনিটি রাইট পাট্টা জানেন? না, না, না এক কমিউনিটি সেকেন্ড, এক সেকেন্ড। কমিউনিটি রাইট পাট্টা চিনেন? ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়েছে কিনা না, না। সেটা কোনি কি Yes, বলছেন না, শুনে না, নেই, এটা- শুনে নেই। না, না, ইন্ডিভিজুয়াল এটা দেওয়া হয়েছে, individual পাট্টা, আর পরিবারকে দুইটা দেওয়া পাট্টা হয়েছে, আছে। ওকে, জোতের আরে। পাত্তা দেওয়া হয়েছে কিনা, হ্যাঁ। কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে, আর জায়গা কই জিজ্ঞাসা করো। পাট্টা, আচ্ছা, কমিউনিটি জিজ্ঞাসা করো। পাট্টা দেওয়া হয়েছে কিনা? দেওয়া দেওয়া হয়েছে, হয়েছে। community দেওয়া আছে, হয়েছে না, দেওয়া পরিবার হয়েছে না। ভিত্তিক ওকে, হচ্ছে, তারা জানে না ওই পরিবার ভিত্তিক ওকে, হচ্ছে- আমার অনুষ্ঠান শেষ, কমিউনিটি সময় পাট্টা ফুরিয়ে কি গেল। তা? Last এটা জানে না last ওই একটা কথা, কমিউনিটি প্রশ্ন পাট্টা কি তা এটাও ওনাকে জানে না। প্রশ্ন আমার last শোনো, প্রশ্ন। আবার না না, একটা লাস্ট প্রশ্ন হ্যাঁ, ওনার কও। কাছে। সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি 2014-তে আসার পর ফরেস্ট রাইট অ্যাক্টকে দুর্বল করার জন্য পাল্টা ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট তৈরি করেছে। ত্রিপুরা মোথা বা অ্যান্টনি বাবু একবারও বিরোধিতা করেছে। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট মানে কি? আচ্ছা, ওকে, ফরেস্ট না, ফরেস্ট কনজারভেশন ওকে, অ্যান্ড্রু বাবু, আপনারা ফরেস্ট এই- কনজারভেশন আপনারা এই আইনের বিরোধিতা করছেন না, আপনারা সমর্থন করছেন, আপনারা সরকারের রয়েছে, না, আপনারা এদের জিজ্ঞাসা করো। 100 কিলোমিটারের ভিতরে উনারে জিজ্ঞাসা করো, পাট্টা দেওয়া উনারে হবে না। জিজ্ঞাসা করো যদি বামফ্রন্ট সরকার এটারে যদি এটা তো বিরোধিতা অনেক করে কিছু না। করছে, না না এটা তো বিরোধিতা করছে, করে না। তাহলে পেপার আবার আনো। আমি যে সেন্ট্রাল গভর্নমেন্টে কিভাবে লেখছে না আমি দেখাবো। ওকে, তার মানে দেখাবো। অ্যান্টনি বাবু শোনো, বলেছেন এটা বিরোধিতা আমি- করছে। না, না, ফরেস্ট আর একটা কথা কনজারভেশন শোনো, অ্যাক্টের না, না, বিরুদ্ধে ত্রিপুরা না, না, মোথার একটা আওয়াজ নাই না কেন? না ত্রিপুরা মথারে এখন দোষ দিয়ে লাভ না, আমি কই কেন দোষ দেব না? আরে আমার কথা শোনো, ত্রিপুরা মথা তো কবে আমরা আইএনপিটি তো করে আরে- না, আইএনপি তো নাই। ওকে, আমার IPF অনুষ্ঠানের তো- সময় ফরেস্টের সম্বন্ধে কে ফাইট করছে? অ্যান্টনি বাবু, আরে অ্যান্টনি বাবু, বামফ্রন্ট সরকার তো অসংখ্য পিছনে ধন্যবাদ, নাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরে বামফ্রন্ট বামফ্রন্ট থাকাদের তো- সরকার তো পিছনে নাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এডিসিতে- আদিবাসীদের এডিসিতে অধিকারের সিপিএম জন্য- ছিল, করবো, ওনাদের এডিসিতে সাউন্ড কমানোর সিপিএম জন্য। ছিল, আইন হইল। স্টেটে ওই সিপিএম ছিল, বামফ্রন্ট না থাকলে যত তো অসংখ্য ত্রিপুরা আপনাদের ধ্বংস বামফ্রন্ট করছে না থাকলে তো বামফ্রন্ট এই সরকার। অ্যান্টনি বাবু, পাট্টা দেওয়ার আইনই অ্যান্টনি হতো না। বাবু, আর অমরেন্দ্র এর জন্য বাবু, আমি কই, অ্যান্টনি বাবু, বামফ্রন্ট অমরেন্দ্র আমরা বাবু, থাকলে- অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, লাস্ট, আপনাদের লাস্ট, অনুষ্ঠান লাস্ট। সাউন্ড কাটা হয়ে গেছে, ত্রিপুরার সাউন্ড জন্য- কাটা হয়ে গেছে। ত্রিপুরার জন্য না বামফ্রন্ট না বিজেপি ওকে, ত্রিপুরার জন্য না বামফ্রন্ট না বিজেপি কাজ না করেছে। BJP ওকে, আমরা অবশ্যই কেউ কোনো এই কিছু আলোচনা করছে আমরা জারি রাখবো। এই লাগে আমরা যদি ত্রিপুরা অবশ্যই সরকার- ত্রিপুরা মথা
অ্যান্টনি বাবু আপনাদের সাউন্ড কাটা হয়ে গেছে। আমরা অবশ্যই এই যে তর্ক বা এই যে তক্ক যুক্তি গপ্প আমরা অবশ্যই জারি রাখবো, আমরা আবারও করব যদি তিপ্রামথার নেতৃত্বরা আমাদের স্টুডিওতে আমাদের ডাক অনুযায়ী আসেন, যদি বিজেপির নেতৃত্বরা যখনই আমরা ডাকি এই ধরনের আলোচনায় ওনারা যদি সঙ্গ দেন, যদি বামফ্রন্টের নেতৃত্বরা আমাদের সময় অনুযায়ী একসঙ্গে এসে আলোচনা করেন, তাহলে এই ধরনের আলোচনা আমরা আবারও করব। তবে দর্শক বন্ধুরা, আজ যারা দেখছেন আপনারা, আপনাদের উপর আমরা ছাড়লাম যে প্রশ্নগুলো আজ এখানে একজন আরেকজনকে ছুঁড়েছেন বা যে কথাগুলো বলেছেন তিপ্রামথা নেতৃত্ব অ্যান্টনি দেববর্মা এবং বামফ্রন্ট নেতৃত্ব অমলেন্দু দেববর্মা, তা কতটুকু আপনারা মানেন এবং পাহাড়ের মানুষ কেমন আছে, পাহাড়ের উন্নয়ন কোন আমলে কতটা হয়েছে, আপনারা কি মনে করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ত্রিপুরার আমরা যেটা মনে করি যে ত্রিপুরার প্রকৃত মানচিত্র কেবল শহর দিয়ে নয়, বরং পাহাড়ের ভাঁজে লুকিয়ে থাকা জনসম্পদগুলো দিয়ে আঁকা। ক্ষমতার লড়াই বা রাজনীতির মারপ্যাচের ঊর্ধ্বে আসল সত্য একটাই, পাহাড় হাসলে তবেই রাজ্য হাসবে। প্রতিশ্রুতি বা স্রেফ পরিসংখ্যান নয়, আজ প্রয়োজন শিক্ষা, স্বাস্থ্য আর সম্মানের সুনিশ্চিত অধিকার। জনজাতি সমাজের অধিকার আদায়ের লড়াই যতদিন চলবে, উন্নয়নের স্লোগান ততদিন অসম্পূর্ণ। তাই পাহাড় আর সমতলের প্রতিটি স্পন্দনকে তুলে ধরাই আমাদের লক্ষ্য, কারণ পাহাড় এগোলেই ত্রিপুরা এগোবে। সঙ্গে থাকুন আর সব নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।